আপা, ঈদ চলে আসলো। ঈদের আগে এই কয়েকদিনের মধ্যে কিভাবে চট করে সুন্দর হওয়া যায়? ধন্যবাদ রুকাইয়া। ঈদ হচ্ছে মুসলমানদের সবথেকে বড় ফেস্টিভ্যাল। আর এই ফেস্টিভ্যালে আমরা চাই একটা ফেস্টিভগুলো অ্যাচিভ করতে। সারা বছর যেমন তেমন করে কাটালেও ঈদে নিজের একটা প্রাণবন্ত সজীব ঝলমলে চুল এবং সুস্থ ত্বক, এটা সবারই কিন্তু একটা বড় এক্সপেকটেশন। এই আলাপটাই আমরা শুনবো। তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। আজকে আমাদের হার স্টোরির গেস্ট ডাক্তার তাওহিদা রহমান ইরিন। তিনি একজন ডার্মাটোলজিস্ট এবং বিউটি এক্সপার্ট। হ্যালো। কেমন আছো রুকাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলে এমনিই মনে হয় যে আরেকটু সুন্দর হয়ে গেছে, আরেকটু গ্লো করছি। তো এই যে ঈদ আসছে, আরেকটু গ্লো আরেকটু কিভাবে করা যায়? ঈদের আগে আমরা কিন্তু 1 মাস রামাদান থাকে। তো এই রামাদানে আমাদের নর্মাল যে আমাদের রুটিন সেটা একটু পরিবর্তন হয়, সেটা ঘুমের ক্ষেত্রেও খাবারের ক্ষেত্রেও। খাবারের ক্ষেত্রে সেটা কি সময়সূচি। তো এখানে কি থাকে আমাদের সেহরি, ইফতার এবং সেই সাথে আমাদের ঈদের জন্য প্রিপারেশন, সবার জন্য একটু আউটিং, একটু ঘোরাঘুরি। ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতেও কিন্তু ঘোরাঘুরি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি রামাদান ওয়েলনেসটাকে মেনটেন করি, আমাদের ঈদের সময় আমরা সুস্থ থাকবো, ফিট থাকবো এবং সেই সাথে আমাদের চুল ও ত্বক থাকবে সজীব প্রাণবন্ত। একটু সংক্ষেপে বলছি, রামাদান ওয়েলনেস বলতে আমরা কি বলছি। এখানে আমরা ইফতার এবং সেহরিতে যে মিল রাখবো, যেভাবে সাজাবো, সেটি যেন, সেই খাবারগুলো যেন আমাদেরকে ফ্যাটিক না করে। অর্থাৎ এই যে লং ডে ফাস্টিং, সেক্ষেত্রে আমাদের এনার্জিকে যেন বুস্ট করে, আর সুগার স্পাইক, কর্টিসল স্পাইক, আমাদের স্ট্রেসকে যেন কন্ট্রোলে রাখে, আমাদের বডিকে রিহাইড্রেটেড রাখে, মানে ডিহাইড্রেটেড না করে। আর সেই সাথে তো চুল এবং হেয়ারের ব্যাপার আছে, কারণ স্কিন, হেয়ার, আমাদের সার্কাদিয়ান রিদম, আমাদের ফুড সব কিছু কিন্তু ডিপলি ইন্টারকানেক্টেড। তো খাবারের ক্ষেত্রে আমি সবসময় বলি যে 40-30-20-10% এই থেরাপিটা ফলো করতে। 40% লো স্টার্চ ফাইবার রিচ ভেজিটেবলস, 30% প্রোটিন, সেটি হতে হবে কোয়ালিটি প্রোটিন, 20% কার্ব, কমপ্লেক্স কার্ব। এবং এটা কিন্তু ফুয়েল, মেইন কোর্স না, আমরা ভুল করে কিন্তু কার্বটাকে মেইন করে ফেলি। আর 10% হচ্ছে হেলদি ফ্যাট। বিশেষ করে বাংলাদেশে ভাত খাওয়ার অনেক প্রবণতা, ইভেন আমার নিজেরও। সারাদিনে ভাত না খেলে মনে হয় কিছুই খাইনি। ভাতে মাছে আমরা বাঙালি, একটা প্রোটিন একটা কার্ব, কিন্তু এই ভাতটাকে আমরা হেলদিভাবে খেতে পারি। কিভাবে? সেটা হচ্ছে যে ভাত রান্না করে আমরা যদি ফ্রিজে রেখে দেই, তারপরে এটাকে যদি আমরা একটু রিহিট করি সেহরিতে, সেটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্ট স্টার্চ তৈরি হয়। এই রেজিস্ট্যান্ট স্টার্চটা কি অনেকক্ষণ ধরে আমাকে ফিল করাবে, আমাকে ক্ষুধা লাগা থেকে দূরে রাখবে, মানে স্টোমাক এমটিংটা অনেক স্লো করবে, আমাদের সুগার স্পাইকটাকেও কমিয়ে আনবে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। আর এটা তো অবশ্যই আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও হেল্প করবে। তাহলে আমরা ভাতও খাচ্ছি, কার্বও খাচ্ছি, কিন্তু সেটি একটু হেলদি ওয়েতে। আপনি সিয়াম সাধনার কথা বলছিলেন। সিয়াম সাধনা অলমোস্ট ডান। আমরা এখন ঈদের অপেক্ষা করছি। যারা এতদিন, অনেকে হয়তো ডিহাইড্রেটেড হয়ে গেছে, অনেকের স্কিন একটু ময়েশ্চার কমে গেছে, তারা এখন কি করবে? হাইড্রেশন স্ট্র্যাটেজিতে হচ্ছে যে এক্সটার্নাল এবং ইন্টারনাল হাইড্রেশন মেনটেন করা। 10 গ্লাস মানে 10 গ্লাস ওয়াটার ইনটেক এবং এর সাথে ডিটক্স ড্রিঙ্ক বা ইনফিউশন ওয়াটার এবং হার্বাল টি। এটা তো গেল আমাদের এক্সটার্নাল হাইড্রেশন। হ্যাঁ, পানির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোলাইটটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, কারণ ইলেকট্রোলাইট আমাকে সেলুলার লেভেলে গিয়ে সেলুলার হাইড্রেশনটাকে মেনটেন করবে। সেক্ষেত্রে কী হতে পারে, কিউকাম্বার বা শসা, খুব সিম্পল, ডাবের পানি। আর আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো পাওয়া যায়, বিভিন্ন রকম হার্ব যেমন আছে না, যেমন টারমারিক, জিঞ্জার, তুলসী পাতা, মিন্ট, এগুলো আমরা পানিতে সোক করে যদি সিপ করি একটু একটু করে, তাহলে আমাদের বডিটা রিহাইড্রেটেড থাকবে, সেলুলার হাইড্রেশন মেনটেন হবে। ঈদের পরে কিন্তু আর এই ফাস্টিং নন ফাস্টিং পিরিয়ড থাকছে না, পুরো দিন ধরেই আমরা নন ফাস্টিং পিরিয়ড। তখনই কিছু ভুল হয়ে যায়। হঠাৎ করে রুটিন পরিবর্তন এবং অনেক ধরনের খাওয়া দাওয়ার আয়োজন, সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার চলে, ঘোরাঘুরি, বন্ধুর বাসায় যাওয়া, আত্মীয় স্বজনের সাথে মিট অ্যান্ড গ্রিট, তখন দেখা যায় কি এই নন ফাস্টিং পিরিয়ডে আমাদের খাবারের কন্ট্রোলটাকে হারিয়ে ফেলি। আর এই যে সুইট, মানে যে টেম্পটিং থাকে, এটাকে, এই ক্রেভিংটাকেও কিন্তু ইগনোর করাটাও কঠিন হয়ে যায়। সে কারণে একটা ছোট্ট ট্রিক বলি, এটা হচ্ছে যে আমরা যখন খাবো, আমরা অবশ্যই খাবো, এক্ষেত্রে আমরা যদি খাবারটাকে একটু মানে একটু অর্ডারে সাজিয়ে ফেলি, যেমন আমরা শুরুতে একটু স্যালাড বা ভেজিটেবলস খাবো, এরপরে প্রোটিন, এরপরে একটু কার্ব এবং এরপরে হচ্ছে ডেসার্ট।
তো এটা আপনি একবারেও খেতে পারেন বা সারাদিন একটু একটু করে স্প্লিট করেও খেতে পারেন। মানে ভেজিটেবলসটা খাওয়ার পরে পেটটা একটু ভরা ভরা থাকবে, তখন আমরা অতিরিক্ত প্রোটিন বা অতিরিক্ত কার্ব নিয়ে ফেলবো না। শুধু তাই না, এই ভেজিটেবলস খেলে, প্রোটিন খেলে আমাদের গাটের লাইনিংটা স্মুথ হবে, লাইনিং ব্যারিয়ারটা অনেক স্ট্রং হবে। তখন আমাদের বডি পরবর্তী যে খাবারগুলো খাচ্ছি সেটার জন্য প্রিপেয়ার থাকবে। কিন্তু অনেকে তো আসলে এই ব্যালেন্সটা করতে পারবে না। আমি নিজেও হয়তো পারবো না, কারণ চেষ্টা তো করতে খাবার পারেন। দেখলে তো আর সহ্য হয় না, কারণ এতদিন রমজানের পরে, এতদিন রোজা রাখার পরে ঈদ চলে এসছে এবং ঈদে সবার বাড়িতে দাওয়াত থাকে। দেখা যায় প্রত্যেকটা বাড়িতে একটু একটু করে খেলেও অনেক খাওয়া হয়ে যায় সারাদিনে। তো তারপরে ওয়েট গেইন হয়ে যায়। সেই ওয়েট গেইন মেনটেনের উপায় কি, বা আর্টিফিশিয়ালি কোনোভাবে মেনটেন করা যায় কিনা? এক্ষেত্রে একটু টিকি হতে হবে। আমি তো সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে আমাদের খাবার-দাবার। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। আমাকে যখন ফুড অফার করবে, আমি এক বাসায় গিয়ে একটু সালাদ খেলাম, আরেক বাসায় একটু প্রোটিন খেলাম, আরেক বাসায় গিয়ে একটু ডেজার্ট নিলাম। সাথে তো একটু করে রিহাইড্রেশন থেরাপিটা আমরা আছে। তাহলে আপনার ওজন কন্ট্রোল থাকবে, ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হবে, আমাদের মেটাবলিক ফায়ার, ডাইজেস্টিভ ফায়ার এগুলো কিন্তু ব্যালেন্স থাকবে। আর ওয়েট গেইনের কথা যেটা বলছেন যে ঈদের পরে আমাদের কাছে পেশেন্টরা এই সমস্যা নিয়ে আসে যে রামাদানে আমরা ঠিক ছিলাম, ফিট ছিলাম, কিন্তু রামাদানের পরে এই ঈদের ভ্যাকেশনে, এবার ঈদের ছুটিটা কিন্তু একটু বেশি লম্বা, অনেক দিন ধরে, তো খাবার দাবারের পরিমাণটা অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে এই পোর্শন কন্ট্রোল, একটু প্রতি মিলের পরে হাঁটা, মানে প্রতিটা মিলের পরে আমরা যদি 20 মিনিট করে হাঁটি, আর এই সাথে একটু হালকা ইয়োগা, একটু স্ট্রেচিং, যার যেভাবে সম্ভব একটু এক্সারসাইজ, একটু সাইক্লিং, একটু ইয়োগা বা জুম্বা এই ধরনের এগুলো মেনটেন করলে ফিট থাকা যায়। হ্যাঁ, ঘুমের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে, কারণ ঘুমের মাধ্যমে কিন্তু আমাদের মেটাবলিক রিসাইট হয়, আমাদের মেটাবলিজম হয় এবং রিপেয়ার হয়। আর ঘুমটা কম হলে ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে। খাবার টাবার তো গেল, কিন্তু ঈদের সময় তো অনেকে ঘুরতেও যায়। আমরা অন্য কোনো সময় না গেলেও ঈদের সময় কক্সবাজারে যে পরিমাণ ভিড় হয়, ট্যান পড়ে যায় অনেকের। তারপর কি করবে কেউ? এই ট্যান নিয়ে বলি, ট্যানটা আসলে কি? আমাদের স্কিন যখন সান এক্সপোজার, আউটডোর পলিউশন, স্ট্রেস, এনভায়রনমেন্টাল স্ট্রেসর এগুলোর সংস্পর্শে আসে, আমাদের ত্বকের মেলানিন নামক এক ধরনের কালার ডিটেক্টর থাকে। এটি ওভার প্রোডাকশন হয়। এটা কিন্তু নিজেকে প্রোটেক্ট করার জন্য, এটা একটা ডিফেন্স মেকানিজম। তো এর ফলেই স্কিন টোনটা একটু ডার্ক হয়, স্বাভাবিক যে টোন থাকে একটু আনইভেন হয়। এটি হচ্ছে সানট্যান। আর এই সানট্যানটা নর্মালি মাইল্ড যদি হয় এটা 2 সপ্তাহেই চলে যায়, একটু মিডিয়াম যদি হয় তাহলে মাসখানেক তো লেগেও যেতে পারে, কিন্তু ডিপ হলে দেখা যায় যে 2-3 মাসে ওটা যেতে চায় না, একটা স্টারবর্ন হয়ে যায়। ঈদের সময় এই জিনিসটাই হয়ে থাকে। একই আউটডোর অ্যাক্টিভিটিস বেশি, সান প্রোটোকল যে একটা নিয়ম আছে সেটা মেনটেন করে না। সান প্রোটোকল সিস্টেমটা হচ্ছে যে সানস্ক্রিনটা ঠিকমতো ব্যবহার করা, এক্সপোজার পার্টে, ফেস, স্কিনে, এবং সানস্ক্রিন কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার করব। আমাদের তো ইউভিএ, ইউভিবি, ইনফ্রারে এবং হিট, হাই ইন্টেন্সিটি ফোকাসড লাইট, ভিজিবল এনার্জি লাইট সব কিছুর সংস্পর্শে আছে, সেই সাথে গ্যাজেট, মোবাইল। তো এক্ষেত্রে আমাদের সানস্ক্রিনে যে বিষয়গুলো দেখতে হবে, প্রথমত যে তার মানে মোবাইল থেকেও কি আমাদের রিফ্লেকশন অবভিয়াসলি হচ্ছে? হ্যাঁ, ইনফ্রারে আসে, যেটা আমাদের স্কিনকে পিগমেন্টেড করে, এইজিং করে, প্রিম্যাচুর এইজিং করে, মানে Oh my God. আমরা এটা জানি না, এবং কুকিং ডে থেকেও আসে। আর ঈদের তো রান্না বান্নায় মেয়েরা অনেক ব্যস্ত থাকে। আমি অনেক ছেলেদেরকেও দেখেছি তাদের ওয়াইফদেরকে তারা হেল্প করছে, রান্না করছে, বা ছেলেরাও তাদের মার সাথে কাজ করছে। তো সানস্ক্রিনটা মাস্ট। তো সানস্ক্রিনে আমরা যে 3টি বিষয় দেখব, ইউভিএ যেটা আমাদের মানে এসপিএফ, যেটি আমাদেরকে ইউভিবি থেকে প্রোটেক্ট করবে। ইউভিবি হচ্ছে আমাদের স্কিনে বার্ন করে। পিএ প্লাস 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 যেটা আমাদের আল্ট্রাভায়োলেট এ থেকে সুরক্ষা দেয়, এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের ইনফ্রারে, যেগুলো আমাদের গ্যাজেট বা কুকিং রে থেকে আসে। আরও কিছু ইনগ্রেডিয়েন্ট যেমন জিঙ্ক, প্যান্থেনল, বোটানিক্যাল এক্সট্রাক্ট, রাইস ওয়াটার এক্সট্রাক্ট, এগুলো যদি থাকে আমাদের স্কিনের ব্যারিয়ারটা ইনট্যাক্ট থাকে। আপনি রাইস ওয়াটার এক্সট্রাক্টের কথা বলছিলেন। আমাদের দাদি নানিরা বা হোম রেমেডি যেগুলো আছে, তারা কিন্তু আসলে এই হোম রেমেডিগুলোই ব্যবহার করে সুন্দর থাকতেন। আমাদের এত কিছু দরকার কেন? কারণ তখন সেই যে রাইস ওয়াটার, সেখানেও থাকতো না কোনো ভেজাল, তাদের স্কিনের ব্যারিয়ারটা থাকতো ইনট্যাক্ট, তারা কখনোই কোনো কিছু ওভারডুতে যেত না, স্কিনকে অ্যাবিউজ করতো না, এনভায়রনমেন্টাল পলিউশনও ছিল অনেক কম, তাদের জীবনে স্ট্রেসটাও অনেক কম ছিল, এবং তাদের লাইফস্টাইলটা একটু ভেবে দেখুন, সকালে উঠতো, নামাজ পড়তো, একটু হাঁটাহাঁটি করতো, রান্না করতো, নিজেদের জন্য সময় রাখতো, হয়তো কেউ বই পড়তো, কেউ গার্ডেনিং করতেন, কোয়ালিটি টাইম। আমি তো দেখেছি আমার নানি মানে রান্না করার শেষে তার পছন্দের ম্যাগাজিন নিয়ে বসে পড়তে। আমাদের সময় ম্যাগাজিন বেগম ছিলেন,
সেগুলো পড়তেন, গল্পের বই পড়তেন, তার পার্সোনাল যে লাইব্রেরি ছিলেন সেখানে পড়তেন এবং একটু একটু রূপচর্চাও করতেন। সেই রূপচর্চা কি? একটু কাঁচা হলুদ, একটু দুধের স্বর। কিন্তু সেগুলোর একটু ঘি। হ্যাঁ, সেগুলোর যে স্ট্রেংথ ছিল, সেগুলো যে ইনগ্রেডিয়েন্ট ছিল, সেগুলো তাদের স্কিনের জন্য সেই সময়ের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, স্কিন ফ্রেন্ডলি ছিল। কিন্তু এখন আমাদের স্কিন এতটাই সেনসিটিভ, আমাদের ব্যারিয়ারটা কিন্তু ইনট্যাক্ট না। সুতরাং আমরা যখন এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো, এই হার্ব, ভেষজগুলো ডিরেক্টলি আমাদের স্কিনে অ্যাপ্লাই করছি, সেটি আমাদের স্কিনকে ইরিটেট করছে, কখনো কখনো অ্যালার্জিক রিয়াকশন তৈরি করছে, কখনো কখনো কিন্তু বার্নও করে ফেলছে। কারণ এগুলোর যে স্ট্রেংথ, সেটা আমাদের স্কিনের জন্য অনুকূল না। এত এত প্রোডাক্ট ইউজ করতে হয় স্কিন কেয়ারের, আপনি অনেকগুলো প্রোডাক্টের কথা বলছেন, সারাদিনে অনেকগুলো প্রোডাক্ট। আমাদের স্কিন কি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তৈরি? স্কিন কেয়ারের রুটিনে দুটো জিনিস, এম রুটিন, পিএম রুটিন। আমি যদি আরও একটু ডিটেইলে বলি, ডমিন্যান্ট, সাপোর্টিভ অ্যান্ড অ্যাকসেন্ট। ডমিন্যান্ট রুটিনে হচ্ছে বেসিক রুটিন, সেটি হচ্ছে যে আপনি ময়শ্চারাইজার, ক্লেন্সার এবং প্রোটেকশন অর্থাৎ সানস্ক্রিন। এরপরে আসছে সাপোর্টিভ, এটাকে আমরা একটু লেভেল আপ করি, স্কিনকে একটু এক্সফোলিয়েশন করা, একটু ফেস প্যাক বা মাস্ক ব্যবহার করা। আর অ্যাকসেন্ট যদি প্রোটোকলে আসি, সেখানে এটা হচ্ছে বেনিফিশিয়াল বা অকেশনাল, আপনি আরও লেভেল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো মনে হয় আপনি সেলফ কেয়ার বা সেলফ প্যাম্পারের জন্য কোনো অ্যাস্থেটিক সার্ভিস নিতে পারেন, বা আপনার স্কিনের যদি কোনো কনসার্ন থাকে, যেমন অ্যাকনে, এটা তো সবারই থাকে, 98% আমাদের দেশের সবাই অ্যাকনে সাফারার, আর স্কিনে ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, অথবা প্রিম্যাচুর এইজিং, তখন আপনি কিন্তু অ্যাস্থেটিক প্রফেশনালের কাছে গিয়ে সার্ভিসগুলো অ্যাভেল করতে পারেন। আমাদের বাসার নিচে থেকে শুরু করে গলির মোড়ে মোড়ে পার্লার রয়েছে, পার্লার রেখে কেন আমি অ্যাস্থেটিক সেন্টারে যাব? এক্ষেত্রে আমি যেটি বলতে চাই যে অ্যাওয়ারনেস, মানে ওয়েলনেস। ওয়েলনেস এখন আসলে আমাদের ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিংকে দেখে, কিন্তু আমরা এটাকে মিসলিড করছি। যেহেতু আমরা ওয়েলনেস শব্দটার সাথে একটু একটু করে পরিচিত হচ্ছি, দেখা যাচ্ছে কি যে কোনো স্যালন, যে কোনো পার্লার, সব কিছুর সাথে একটা করে ওয়েলনেস। তারা আসলে কি ওয়েলনেস অর্থটা, কনসেপ্টটাও জানে কি না, এ ব্যাপারেও আমাদেরকে ভেবে দেখতে হবে। আমরা কোথায় যাচ্ছি, কার কাছে কী সার্ভিস নিচ্ছি, তাদের প্রফেশনাল কতখানি স্কিল, তাদের যে সার্ভিস প্রোভাইডার আছে তারা কতখানি ট্রেন্ড। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেহেতু আমরা এগুলোর খোঁজও পাচ্ছি, আমার মনে হয় একটু যাচাই করে আমাদের এই সার্ভিসগুলো অ্যাভেল করা উচিত। যাচাইটা করব কোথা থেকে? সে কারণেই তো অ্যাওয়ার করছি ওয়েলনেস নিয়ে। সে কারণেই আলাপে আসা। এরপর একটু জানতে চাই, ঈদের আগে অনেকে ফলস আইল্যাশ লাগাতে চায় আর একটু আইল্যাশগুলো এনহ্যান্স করার জন্য, এইটা আসলে কতটা বেনিফিশিয়াল বা কতটা ক্ষতি করে? দেখুন, আইল্যাশ তো আমাদের ন্যাচারালি আমাদের চোখের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়, সেটা যদি হেলদি থাকে। আবার অনেক সময় আমাদের যদি কোনো মানে ড্রাই আই থাকে, চোখের কোনো ইস্যু থাকে, তখন আবার নিউট্রিশন ডেফিসিয়েন্সিতেও কিন্তু আইল্যাশ ফল হতে পারে। জার্মের কারণেও আমাদের ছোট ছোট জার্ম থাকে আমাদের এই যে আইল্যাশগুলো আছে সেখানে, তখন আমাদের ব্লেফারাইটিস, কনজাংটিভাইটিস এগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমি হেলদি আইল্যাশ মেনটেন করি, একটা মাস্কারা ইউজ করি, আমাদের কিন্তু ন্যাচারালি এনহ্যান্স হয়ে যায়, আমাদেরকে অনেক বিউটিফুল লাগে। কারণ আমাদের বাঙালিদের আমাদের টোনটাও এত সুন্দর, একটা গোল্ডেন ব্রাউন, আমাদের আইল্যাশ, আইব্রাউস, আমাদের হেয়ারটা অনেক সুন্দর। আমি যখন থাইল্যান্ডে ইনস্টিটিউট অফ ড্রামাটোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করতাম, আমার থাই ফ্রেন্ডরা বলতো মানে আই এম ব্লেসড, কেন আমার আইল্যাশ এত সুন্দর, আমার আইব্রাউস এত সুন্দর। কিন্তু এরপরেও একটু চাই যে একটু আইল্যাশ এক্সটেনশন। তো যদি করতেই হয়, আমরা তো এখন স্টাইলিংয়ের এগেনস্টে যেতে পারি না। সেক্ষেত্রে আমাদের যেখানে করছে সেই প্রফেশনাল কতখানি স্কিলড, এবং স্টেরিলাইজেশন, হাইজিন মেনটেন করা হচ্ছে কিভাবে, সেটি যে ধরনের গ্লুটা ব্যবহার করা হচ্ছে, এবং আইল্যাশটা যেন অনেক হেভি না হয়, একটু লাইট ওয়েট হয়। এটা আমার যে চোখের এখনকার যে আইল্যাশ আছে এটার সাথে যেন অ্যালাইন করে, একটা যেন ন্যাচারাল লুক দেয়, এই হাইজিনটা মেনটেন করা। তারপরে আমি একটা আইল্যাশ ইউজ করলাম বা আইল্যাশ লাগিয়ে নিলাম আর্টিফিশিয়ালি, তারপরে এটা কতদিন থাকবে এবং এটার কেয়ার কী করতে হয়? এটা ডিপেন্ড করে, অনেকেই বলে যে 1 মাস থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, একজন বিউটি পেজেন্ট, মানে টাইটেল উইনার, সে হচ্ছে, উনি আইল্যাশ এক্সটেনশন করেছেন এবং এয়ারপোর্ট থেকে আমাকে ফোন করেছেন যে আপা আমি তো নিতে পারছি না, কেন? প্রচণ্ড চোখ জ্বালাপোড়া করছে, পানি পড়ছে এবং
পরে দেখা গেল যে আমি বললাম যে তুমি যে আইল্যাশ কি করেছো, মানে চোখে কি কোনো আর্টিফিশিয়াল কিছু আছে, তোমার লেন্স পরেছো, বা তুমি যে চশমাটা ইউজ করছো সেটার মেটাল কিছু, মানে অনেক কিছু তো হতে পারে অ্যালার্জি, বা তার অ্যালার্জির একটা আমি হিস্ট্রি নিলাম, কারণ তাকে তো আমি অনেকদিন ধরেই তার সেলফ কেয়ার রিচুয়াল গ্রোমিং করছি। সে তখন বললো না আপা, আমি গতদিন একটু এমার্জেন্সি আইল্যাশ এক্সটেনশন করিয়েছি। তখন আমি বললাম কীভাবে করেছি, বলে কি যিনি করেছেন উনি কিন্তু গ্লাভস পরেননি। তাহলে বোঝেন যে স্টেরিলাইজেশনটা মেনটেন হয়নি, আই ইনফেকশন হয়েছে। তখন তাকে আমি যখন আমার কোনো পেশেন্ট পার্টিসিপেন্ট কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি যায়, তখন তাকে আমি একটা লিস্ট লিখে দিই যে এই জিনিসগুলো তুমি ক্যারি করবে, তোমার পার্সোনাল বিলঙ্গিংস, সেটা স্কিন কেয়ার এবং মেডিকেশনগুলো। তখন তাকে আমি একটা কিন্তু এমার্জেন্সি আই ড্রপ লিখেও দিয়েছিলাম, মানে সেটা তার জন্য সেই সময়ের জন্য সেভিয়ার হয়েছিল। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি বিউটি পেজেন্টের হাইজিন। সাথে নানাভাবে জড়িত। এই গল্পটা আমরা আরেকটু পরে আসবো। তার আগে আরেকটু জানতে চাই যে অনেকে বোটক্স করে, অনেকে ফিলার করে। এই জিনিসগুলো কিভাবে কাজ করে? অনেকে পিআরপি করে। আমি পিআরপি দিয়ে শুরু করতে চাই, কারণ পিআরপি আমার খুব পছন্দের একটা মানে টপিক বলতে পারেন, বা আমার সিগনেচার কাজ বলতে পারেন, কারণ এটি একটি রিজেনারেটিভ মেডিসিন। আর এটি নিয়ে আমি অস্ট্রেলিয়ায় কাজ করেছি, এবং বাংলাদেশে অনেকটা বলতে পারেন পিআরপি সম্পর্কে অ্যাওয়ার করা বা পিআরপি সম্পর্কে জানানো, এই সার্ভিসটা এক্সিকিউশনে গিয়েছি। পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা, যেখানে পেশেন্টের ব্লাড থেকে যে স্যাম্পলটা নেওয়া হয় সেটা হচ্ছে পেশেন্টের ব্লাড, এবং সেটিকে সেন্ট্রিফিউজ করা হয়, ফটো অ্যাক্টিভেট করা হয়, এবং এরপরে ডিজায়ার এরিয়াতে এটাকে ইনজেক্ট করা হয়, সেটি হচ্ছে বেবি নিডল দিয়ে। এটা হচ্ছে পেইন ফ্রি, এবং যখন অ্যাপ্লাই করা হয় সেই জায়গাটাকে নাম করে নেওয়া হয় টপিক্যাল বা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। এতে হয় কি, এই প্লাটিলেট রিচ প্লাজমাতে থাকে গ্রোথ ফ্যাক্টর, যেটি আমার স্কিন বা হেয়ারের কোলাজেনকে বুস্ট করে। কোলাজেন হচ্ছে বিউটি ফ্যাক্টর। ইলাস্টিনকে বুস্ট করে, সিনথেসিসকে বাড়িয়ে দেয়, হাইড্রেশন মেনটেন করে এবং রিজুভেনেশনে হেল্প করে। এটি একেবারেই ন্যাচারাল, সেফ, এটি নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। এটি নিয়ে কারো যদি কোনো মিসকনসেপশন থাকে, আমি বলবো যে একেবারেই নিজেকে যদি ভালো রাখতে চাই, এই ফাউন্টেইন অফ ইউথ, এই পিআরপি ট্রিটমেন্টটি তারা অ্যাভেল করতে পারে। হ্যাঁ, বাকি যে দুটো ট্রিটমেন্টের কথা বলেছেন, বোটক্স এবং ফিলার, এই দুটো একটু সিনথেটিক। তবে অনেকে বোটক্স এবং ফিলার নিয়ে অবসেশনে ভোগে, মানে একেবারেই ট্রান্সফরমেশন চায়, মানে ড্রাস্টিক ট্রান্সফরমেশন বলতে পারেন বা ওভারনাইট ট্রান্সফরমেশন। তো বোটক্স হচ্ছে আমাদের স্কিনের যে ফাইন লাইনগুলো আছে সেটাকে কমিয়ে আনে, এটাকে ফাইন লাইন ইরেজার বলা হয়। এটা বোটুলিনিয়াম টক্সিন, নামটা টক্সিন হলো, এটা আমাদের স্কিনের জন্য হার্মফুল না যদি সঠিকভাবে রাইট প্রফেশনালের হাতে আপনি করেন। আর ফিলারে থাকে হ্যালুরোনিক অ্যাসিড, এটিও সিনথেটিক, সেটিও মানে আপনাকে সব কিছু মানে একজন স্কিল প্রফেশনালের কাছেই করতে হবে, কারণ আপনার যে ধরনের কনসার্ন, কারণ এই ফিলার হচ্ছে আমাদের যে বয়সের সাথে ভলিউমটা লস হয় সেটাকে কারেক্ট করে, অনেকখানি ভলিউম রিস্টোরার। এটা কতদিন কাজ করে? বোটক্স 4 থেকে 6 মাস, আর ফিলার 6 মাস 1 বছর, ডিপেন্ড করে আপনি যদি হাইড্রেটেড থাকেন। আপনার লাইফস্টাইলের উপরেই কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নির্ভরশীল, এবং আপনার ইমোশনাল যে ফিটনেস, আপনার ইমোশনাল ওয়েলনেসের সাথেও কিন্তু এটি সম্পৃক্ত। আপনি যদি মন ভালো থাকে, আপনার স্ট্রেস হরমোন যদি কম থাকে, তাহলে কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্টের আউটকামটাও ভালো হয়, সাস্টেইনেবলও হয়। এই যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো একবার নেওয়ার পর কি বারবারই নিতে হয়? প্রতিবার ২-৩ মাস পর, পর আবার নিতে হয়? নাকি একবার নিয়েছি, সুন্দর হয়েছে, তারপরে আবার আমি আগের অবস্থানে ফিরে গিয়েছি? যেমন পিআরপি বা রিজেনারেটিভ মেডিসিন, সেটি হচ্ছে আমাদের এইজিং প্রসেসটাকে স্লো করে। আমাদের তো এইজিংয়ের কিন্তু 5টি হলমার্ক আছে। 5টি হলমার্ক একটু সংক্ষেপে বলি। একটা হচ্ছে যে আমাদের প্রোটিন লস হয় এবং এটার ব্যালেন্স। আমাদের সেলের একটা ক্যাপ থাকে, টেলোমেয়ার বলে, এটা শর্ট হয়ে যায়। আমাদের যে পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, এটা ডিসফাংশন হয়। আমাদের ডিএনএ ড্যামেজ হয়ে যায়। তো এই যে 5টি হলমার্ক, এটা কিন্তু আমি আজকে যে জন্মগ্রহণ করলো শিশু, তার সেদিন থেকেই শুরু হয়, মানে প্রতিদিন তার বয়স বাড়ছে, এজিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 20-25-এর পরে অ্যান্টি এইজিং ট্রিটমেন্টগুলো তারা যদি অ্যাভেইল করে, এটা তাদের এইজিং প্রসেসটাকে স্লো করবে, এটা কিন্তু স্টপ করবে না। তো সেক্ষেত্রে তারা যদি পিআরপি এ ধরনের ট্রিটমেন্টগুলো নিয়ে প্রসেসটাকে স্লো করে, 5 বছর বা 7 বছর স্লো করে, এরপরে তারা টাচ আপে আসতে পারে। কিন্তু এটা বন্ধ করে ফেললে একেবারে আগের থেকে যে আরও খারাপ অবস্থায় যাবে সেটি না, এটা এক ধরনের প্রিভেন্টিভ মেকানিজম। এই মেকানিজমগুলো নেওয়ার পরে একজন অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো তারপরে যখন সে এটা হঠাৎ করে বন্ধ করে দেয়, তখন তার কোনো প্রবলেম হয় না? এই যে মেইনটেনেন্স, যেমন বোটক্সের স্থায়িত্ব 4 থেকে 6 মাস, অনেকে অনেক অবসেসড হয়ে যায়, মানে 4 মাস না, ঠিক 1 মাস পরে এসে বলে কি যে আমাকে আর একটু টাচ আপ করে দেন। আমি কিন্তু করি না,
কারণ আমি কখনোই ওভারডুতে বিশ্বাসী না, আমি একদম ন্যাচারাল ট্রান্সফরমেশনে বিশ্বাসী। আবার 6 মাস পরে যখন একটু তাদের এটার মেয়াদটা শেষ হয়ে যায়, তখন দেখা যায় কি শুরুতে আমি যতটা ইউনিট, বোটক্স তো আমাদের ফেশিয়াল ম্যাপ ডায়াগ্রাম এগুলো মেজার করেই আমরা দিয়ে থাকি, তখন দেখা যায় যে আমরা শুরুতে যত ইউনিট দিয়েছিলাম ততটা লাগে না, আস্তে আস্তে এটার ইউনিটের পরিমাণটা কমে আসে। এই ট্রিটমেন্টগুলোর কোনো সাইড ইফেক্ট আছে? সাইড ইফেক্ট হচ্ছে কি, এগুলো আপনি যদি অথেন্টিক জায়গায়, ট্রাস্টওয়ার্দি জায়গায়, স্কিল প্রফেশনালের কাছে করেন, সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছে করেন, তাহলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই। আর অনেক সময় করার পরে একটু হালকা ডাউন টাউন থাকতে পারে কিছু কিছু ট্রিটমেন্টে, ইনজেক্টেবল ট্রিটমেন্টে, যেমন বোটক্স ফিলার থ্রেড, একটু হয়তো ব্রুস হতে পারে, একটু মানে রেডনেস দেখা দিতে পারে, একটু হালকা সোয়েলিংও হতে পারে, তবে এগুলো সেটেল হয়ে যায়। সেজন্য ঈদের আগে আমি সবসময় বলি যে আমাদের স্কিনকে নেভার ট্রিট ইউর স্কিন লাইক এমার্জেন্সি টেইলর। মানে আমরা কি করি যে ঈদের একদিন আগে একটা ড্রেস টেলরের কাছে যাই ওটাকে ফিক্স করতে, এটা তো একটা ড্রেস ফ্যাব্রিক, আমরা হেম বা স্টিচিং দিয়ে ঠিক করতে পারি, কিন্তু ফেস কিন্তু লিভিং টিস্যু। এখানে আমরা যদি কোনো ইনজেক্টেবল প্রসিজারগুলো করি, সেটার তো সোয়েলিং, সেটার ব্রুজ বা রেডনেস, এটাকে সেটেল হতেও তো সময়, আর যে প্রোডাক্টগুলো আমরা ইনকর্পোরেট করছি সেগুলোও তো অ্যাবজর্ব হতে হবে। সেজন্য কি করবে, মানে ঈদের কতদিন আগে যাবে? সাধারণত ইনজেক্টেবল প্রসিজারগুলো 2 সপ্তাহ বা মিনিমাম 1 সপ্তাহ আগে, যেন যদি কোনো কারেকশনের দরকার হয় বা টাচ আপের দরকার হয় তারা যেন করতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, ভেতো বাঙালি আমরা অনেক বেশি, তো অনেক বেশি ভুঁড়ি হয়ে যায়। ভুঁড়ি সেক্ষেত্রে কি কোনো ওয়েট ম্যানেজমেন্টের কোনো সিস্টেম আছে কিনা? ওয়েট ম্যানেজমেন্ট হচ্ছে এখানে শুধু ওয়েট কন্ট্রোল না, সেই সাথে আমাদের কিছু পকেট ফ্যাট থাকে, আনওয়ান্টেড ফ্যাট থাকে, যেমন টামিতে, ব্যাকে, আর্মসে, সেগুলোকে শেপে আনা, এটাকে আমরা বডি কন্ট্রোলিং বলি, এবং একটা সাস্টেইনেবল ওয়েট মেনটেন করা। আর অনেকে ভুলভাবে ওয়েট লস মানে ওজন কমাতে গিয়ে হেয়ার লস করে, কারণ তাদের দীর্ঘদিনের একটা নিউট্রিশন গ্যাপ পড়ে যায়, তাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট এগুলোর ঘাটতি পড়ে যায়, হেয়ার লস হয়, স্কিনের কোলাজেন ডিস্ট্রাকশন হয়, ভলিউম লস হয়ে যায়, রিঙ্কেলটা আসে, প্রিম্যাচুর এজিংটা আসে। তো সেক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টটা একটা যদি হোলিস্টিক অ্যাপ্রোচে আমরা করি, পার্সোনালাইজড এবং কেয়ারে যদি আমরা করি, তাহলে দেখা যাবে কি ওজনও কমছে, তার ফিটনেসও বাড়ছে, তার ফ্লেক্সিবিলিটিও বাড়ছে, মনও ভালো থাকছে তার, এবং হেয়ার এবং স্কিন সব কিছুই থাকছে ঠিকঠাক এবং পারফেক্ট। অনেকের হয়তো থায়ের দিকটাতে একটু ফ্যাট আছে বা পেটে একটু ফ্যাট আছে, সেইগুলোকে ইনস্ট্যান্ট কোনো ট্রিটমেন্ট আছে কিনা? যেহেতু আমি হোলিস্টিক অ্যাপ্রোচের কথা বলেছি, আমরা একটা নিউট্রিশনাল গাইডলাইন দিয়ে থাকি, এরপরে আমাদের কিছু ইনজেক্টেবল নন ইনজেক্টেবল প্রসিজার আছে, আল্ট্রাসাউন্ড, রেড লাইট, আল্ট্রা ক্যাভিটেশন, এগুলোর মাধ্যমে আমরা মানে ডিভাইস বেস সার্ভিস দিয়ে থাকি। এরপরেও টার্গেট পকেট ফ্যাটের জন্য আমরা ইনজেক্টেবল লোকাল যে জায়গায় তাদের ফ্যাট আছে, অনেকের টামিতে, অনেকের থাই, আপনি যেমন বলেছেন আর্মসে, সেখানে আমরা অর্গ্যানিক কিছু সলিউশন দিয়ে ফ্যাট লাইসিস করে থাকি। এরপরে আইভি স্লিমিং ড্রিপও আছে। আইভি স্লিমিং ড্রিপটা হচ্ছে এখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং এটি যখন আমরা 1 ঘন্টা একটা লং সেশন, মানে সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর পেশেন্টদেরকে আমরা সাধারণত প্রেসক্রাইব করে থাকি, তারা যখন আসে বেশ রিল্যাক্স ফিল করে, এবং এই সার্ভিসগুলো নিয়ে যাওয়ার পরে তারা একটা কুইক রেজাল্ট পেয়ে যায়, ওজনটাও কন্ট্রোলে থাকে, তাদের মনও ভালো থাকে। আমাদের বডিটা তো হরমোনাল ইনফ্লুয়েন্সার, মানে এটা হরমোন কতদিন কাজ দ্বারা করে? ইনফ্লুয়েন্স হয়, সেই হরমোনটাও তাদের ম্যানেজমেন্ট হয়, তাদের ঘুম ভালো হয়, মন ভালো হয়, এবং প্রোডাক্টিভিটি বেড়ে যায়। কতদিন কাজ করে এটা? এটা কাজেরটার সাথে আপনার লাইফস্টাইল, আপনি এর সাথে যদি আপনার ডায়েটের পোর্শন কন্ট্রোল করেন, একটু এক্সারসাইজ করেন, আপনার যেভাবে মানে আপনার পরিবেশ আপনাকে যে এক্সারসাইজ করার সুযোগ দেবে, বা একটু হাঁটা ইয়োগা করেন, তাহলে আপনি কিন্তু এটাকে মেনটেন করতে পারবেন। কিন্তু আপনি এই সার্ভিসগুলো নিয়ে আপনি ভুলে গেলেন, বাসায় গিয়ে আপনি আপনার সেই অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেলেন, আপনার সুইট টুথকে কন্ট্রোল করতে পারছেন না, আপনি ওভার ইটিং করছেন, আপনি সেডেন্টারি লাইফস্টাইল করছেন, তাহলে তো সব কিছু তো আসলে অ্যালাইন, সব কিছুতে ইন্টারকানেক্টেড। এগুলোর কি কোনো সাইড ইফেক্ট আছে? এগুলো সেফ এবং ন্যাচারাল। বেশ, আমরা এবার একটু আপনার বিউটি পেজেন্টের গল্প শুনতে চাই। আপনি অনেকভাবে জড়িত, কি কি করেন? কি কি করি, সে তো অনেক আগে থেকে, একেবারে ছোটবেলা থেকে স্বপ্নটা তো শুরু স্কুল থেকে, সুস্মিতা সেনকে দেখে 94-এ উনি যখন ক্রাউনটা পরলেন, তখন মনে হলো যে এরকম একজন স্মল টাউন গার্ল কীভাবে একটা ক্রাউনকে ক্যারি করছে। তো সেটা থেকে এটা একটা ছোট্ট ইচ্ছা তখন ছিল। এরপরে আমি যখন মেডিকেলে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি চলে যাই আফ্রিকাতে,
সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আফ্রিকাতে। তো সেখানে আমাদের ওখানকার যারা পেজেন্ট উইনার তারা আমার কাছে আসতো, মানে তাদেরকে আমি হয়তো তাদের স্কিন কেয়ার, তাদের সেলফ কেয়ার রিচুয়াল সম্পর্কে তাদের গাইড করতাম। তো তখনই মিস ইন্ডিয়ার একজন পার্টিসিপেন্ট এসেছিলেন, মিসেস ইন্ডিয়া। তো তাকে আমি পার্সোনালি গ্রুম করেছি। তো তাকে যখন আমি তার সেলফ কেয়ার রিচুয়াল, তার ফিটনেস সব কিছু নিয়ে কাজ করেছি, আমার কনফিডেন্স লেভেলটা বেড়েছে। তখন মনে হলো আমার সেই ছোটোবেলার স্বপ্ন এখন যেন পূরণ হলো। কারণ যে কোনো স্বপ্ন আপনি যখন দেখবেন, আপনি যদি চেস করেন, আপনি যদি সেটা ধরে রাখার চেষ্টা করেন, হার্ড ওয়ার্ক করেন, আপনি ডিটারমাইন্ড থাকেন, তাহলে এটা কোনো না কোনো সময় আসবেই। মানে আমি তো একজন ডক্টর, ডক্টর হয়ে বিউটি পেজেন্টের ক্রাউন আমি না পড়তে পারি, কিন্তু আমি তার সাথে কোনো না কোনোভাবে কাজ করতে পারি। এরপরে আমি ইউজুয়ালি ইনস্ট্রাক্টর এবং গ্রুমার হিসেবেই ছিলাম। পরবর্তীতে থাইল্যান্ডে এসে মিস টিন পাতায়া এদের সাথে কাজ করার পর সেখানে মেন্টর। আর বাংলাদেশে এসে কাজগুলো তো করাই হয়েছে, মানে অ্যাক্টিভলি প্যাসিভলি বিউটি পেজেন্টের সাথে। এখন মিস বাংলাদেশ ট্রেনিং নামে একটা আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, সেটার ডিরেক্টর আমি। এছাড়াও মিস টিন ইন্টারন্যাশনাল এবং মিস ইন্টারন্যাশনাল এই দুটো বিউটি পেজেন্ট বাংলাদেশের, মানে ইন্টারন্যাশনাল দুটো বিউটি পেজেন্টের আমি বাংলাদেশের ডিরেক্টরও ছিলাম। এই এই বিউটি পেজেন্টগুলো নিয়ে নানান কথা আমরা শুনতে পাই। এইগুলোতে অনেক ধরনের বিতর্ক হয়, অনেক ধরনের অনেকে বলে যে আসলে যোগ্যতার বিচারে না হয়ে অন্য কোনোভাবে সিলেকশন হয়। এই সিলেকশনগুলো কিভাবে হয়? নানান কথা প্রচলিত আছে আর কি। মিথ আছে আমাদের, আসলে বিউটি পেজেন্ট নিয়ে এখনও সবার ধারণা যে এটা একটা সৌন্দর্য প্রতিযোগিতা, শুধু সুন্দরী হবে, মাথায় একটা ক্রাউন পরবে, একটা স্যাশে পরবে, ইন্টারন্যাশনাল শেপ পারফর্ম করবে, এই সৌন্দর্যের মাপকাঠিতে তাকে বিচার করা হয়। আসলে তা না। এখানে তার ইনার বিউটি, তার কনফিডেন্স, তার পারফরমেন্স, তার ফিটনেস, আর এক একটা বিউটি পেজেন্টের পারপাস কিন্তু এক একটা। কোনোটা আমাদের নেচারকে রিপ্রেজেন্ট করে, হেরিটেজকে, কালচারকে। কোনো কোনো বিউটি পেজেন্টে হচ্ছে অ্যাডভোকেসিকে দেওয়া হয় প্রায়োরিটি। তো সেক্ষেত্রে আমাদের বিউটি প্যাজেন্ট আমরা কিন্তু এগিয়ে গেছি, মানে 10 বছর আগের এবং এখনকার অবস্থানে যদি আছি, মানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখবো যে আমরা অনেকখানি এগিয়ে গেছি এবং অনেক ধরনের বিউটি এজেন্ট হচ্ছে, আমাদের মেয়েরা ইন্টারন্যাশনালি পারফর্ম করছে, বেশ ভালোই করছে। তবে যেটা দরকার কোলাবোরেশন এবং তাদের সেলফ কেয়ার যে রিচুয়াল, এটিকে আরেকটু প্রায়োরিটি দেয়া। কারণ কোলাবোরেশনের কথা কেন বলছি, একটা বিউটি পেজেন্টে কিন্তু অনেকগুলো কাজ, মানে এখানে অ্যাডভোকেসি, স্পিচ থেরাপি, মেকআপ আর্টিস্টের মানে আপনার তো কন্ট্রিবিউশন আছে, ফ্যাশন ডিজাইনার, আর সেই সাথে স্পিচ থেরাপিস্ট এবং ডক্টর, ওয়েলনেস কনসালট্যান্ট, সবাই মিলে আমরা যদি একসাথে হয়ে ট্রেনিং সেশনগুলো করি, তাহলে মনে হয় যে আমরা সবার যে বিউটি প্যাজেন্ট সম্পর্কে যে ভুল ধারণা আছে এটাও কাটাতে পারবো। আমাদের মেয়েরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বেটার পারফর্ম করতে পারবে। বাংলাদেশে কি এই জায়গায় কোনো গ্যাপ আছে? এই কোলাবোরেশনের গ্যাপটা আছে আর ট্রেনিং গ্যাপটা আছে। এই গ্যাপটা ফিল আপ করার জন্যই আমি এমবিআইটি নামক যে নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ডক্টর নীলুফার মোনা সেখানকার ফাউন্ডার, উনি ইউএসএ থেকে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে আমরা দুজন মিলেই, আমরা তো 2-3টি সেশন অলরেডি আমরা কন্ডাক্ট করে ফেলেছি এবং সেখানে ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইনস্ট্রাক্টররা ছিলেন। সেখানে আমাদের মিস ইউনিভার্স ছিলেন, মানে ফর্মার মিস ইউনিভার্স, আমাদের মেন্টাল ওয়েলনেস কাউন্সেলর ছিলেন, যেন তাদের মানসিক শক্তিটা, মেন্টাল ওয়েলনেসটা থাকে, তাদের কনফিডেন্সটাকে তারা যেন কনফিডেন্টলি তারা যেন পারফর্ম করতে পারে। সব কিছুই আমরা চেষ্টা করেছিলাম যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে গাইড করা। তো এভাবে যদি সবাই করে, অনেকেই করছে, এবং কোলাবোরেশনটা যদি হয়, আমরা অনেকখানি এগিয়ে যাব। একটু জানতে চাই যে লাস্ট মিস ইউনিভার্স যিনি গিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা, তো উনি যখন ফেসবুক লাইভে আসছিলেন বা ওনার অ্যাক্টিভিটিসগুলো সবাই দেখছিল, অনেকে নানান ধরনের কমেন্ট করছিল এবং উনি লাস্ট মোমেন্টে এসে ওনাকে ক্লারিফাই করতে হয়েছে যে বিকিনি না পড়লে আমি টপ 30তেই যেতে পারবো না। তো এই বিষয়গুলো কি ম্যান্ডেটরি? কারণ আমাদের একটা মুসলিম প্রধান দেশ, অনেকে আসলে বিকিনি পরাটাকে অন্যভাবে দেখে বা সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই জিনিসগুলো নিয়ে কি বলার আছে? অনেক বিউটি পেজেন্টে কিন্তু বিকিনি রাউন্ডেই নেই। মিথিলা যেটি করেছে ও কিন্তু খুব ভালোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, যে চেষ্টা করেছে। তো সে বারবারই বলেছিল, আমার মনে আছে, যে তার লাইভগুলোতে যে আমাকে একটু সাপোর্ট করুন, আপনারা আমাকে সাপোর্ট করুন, আমাকে ডিমোটিভেট করবেন না, আমাকে মোটিভেট করুন, যে যার জায়গা থেকে আছে। তো এই সাপোর্টটা আসলে জরুরি। বিউটি পেজেন্টদের কীভাবে গ্রুমিংটা হয় একদম কিছু জানে না কেউ।
তার ইচ্ছে হলো সে মডেল হবে, সে বিউটি পেজেন্ট হবে। কিভাবে গ্রুমিং হয়? এরকম আছে, কারণ আমার কাছে একজন পেশেন্ট এসেছে, একটা টিন মেয়ে। হুম। সে এসে বলেছে যে সে পেশেন্ট জাস্ট, হঠাৎ করে তার মনে হলো কি ম্যাম আপনি তো অনেক ধরনের বিউটি পেশেন্টের সাথে কাজ করছেন, আমার না খুব ইচ্ছে করছে, আমি ছোট থেকে আমারও খুব একটা ইচ্ছা যে আমি একটা বিউটি পেজেন্টে পার্টিসিপেট করব। তখন আমার নিজের কথা মনে হলো, তো আমি তো তার মতোই ছিলাম, কিন্তু আমাদের সময় তো ওই সুযোগটা ছিল না। হুম। তখন আমি তাকে যেটা করলাম যে আমার অফিস থেকে তখন অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগটা ছিল, এখন তো ভার্চুয়ালি অনেক কিছু হয়, ডিজিটালে ডিপেন্ডেন্ট আমরা। তাকে আমি বললাম কি আচ্ছা তুমি এখানে বসে তুমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো, বাকিটা আমার দায়িত্ব। হুম। এরপর আমি তাকে করলাম কি, আমি দেখলাম যে মেয়েটা কনফিডেন্ট, কিন্তু আরেকটু গ্রুমিং দরকার। তো ওর স্কিন হেয়ার এবং এই কাজগুলো আমি করলাম, যেই যেই জায়গায় ওর সমস্যাগুলো ছিল, কিভাবে একটা হেলদি স্কিন এবং হেয়ার অ্যাডপ্ট করা যায়, সেই সাথে তার মেন্টাল ওয়েলনেসে ফোকাস করলাম, তাকে কাউন্সেলিং করলাম, তার কনফিডেন্স বুস্ট আপ স্কিলিং টেকনিকগুলো তাকে শিখিয়ে দিলাম। এরপরে আমাদের যে ক্যাম্পটা ছিল, যে আমাদের তো যে কোনো বিউটি পেজেন্টের অডিশনের আগেও একটা ট্রেনিং হয়, এবং অডিশন থেকে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং গালা রাউন্ড পর্যন্ত একটা ট্রেনিং হয়। সেই ট্রেনিংগুলোতে তাকে তো বিভিন্ন গ্রুমাররা ছিলেন, বিভিন্ন ইনস্ট্রাক্টররা ছিলেন, তারা তাকে তৈরি করতে পেরেছিলেন। এবং মেয়েটা যেহেতু শার্প ছিল, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পেরেছে এবং ভালো পারফর্ম করেছে আমাদের ন্যাশনাল লেভেলে। সে হয়তো ইন্টারন্যাশনালি যেতে পারে নাই, কিন্তু ভালো করেছে। এটা সেই সময়ের ব্যাপার, 2023। কিন্তু পরবর্তীতে আমি এই মেয়েটিকেই দেখেছি যে এক আমাদের সে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি সে পারফর্ম করেছে। বাহ! তাহলে দেখুন 2 বছরে সে নিজেকে কতখানি তৈরি করেছে। এই তৈরির জায়গাটা, এটা খুব জরুরি। মানে আমি শুধু বিউটি পেজেন্টে পার্টিসিপেট করব, আমার বিউটি, এক্সটার্নাল বিউটি, আমি সুন্দর করে মেকআপ করব, সুন্দর একটা ড্রেস পরে পারফর্ম করব, একটু হাঁটবো, এটা না, এখানেই সীমাবদ্ধ না। তাকে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে, পাবলিক স্পিকিং ডেভেলপ করতে হবে, অ্যাডভোকেসি, এই কাজগুলো, সোশ্যাল ওয়ার্ক, এই সব কিছু মিলেই তৈরি হওয়া। তো সে কিন্তু সুন্দরভাবে তৈরি করেছে। তো এরকম আমাদের দেশে অনেকেই আছে যে ছোট বিউটি পেজেন্টে তারা পার্টিসিপেট করেছে, তার পরবর্তীতে তারা ইন্টারন্যাশনালিও পারফর্ম করেছে এবং খুব ভালো করছে। বাহ! কারণ এই তৈরি হওয়ার জায়গাটা আমরা তাদেরকে হেল্প করছি এবং তারা নিজেরাও কোঅপারেট করছে আমাদের সাথে। মেয়েদের তো অনেক ধরনের প্রবলেম থাকে। যেমন পিরিয়ডের সময় একটা ধরনের হরমোন রিলিজ হয়, প্রেগনেন্সির সময় এক ধরনের হরমোন রিলিজ হয়। তো মেয়েদের স্কিন পুরো হোল বডির উপর নানান ধরনের আঁচড় পড়ে, দাগ পড়ে। এই জিনিসগুলো আসলে কিভাবে রিকভার করবে? আমাদের বডিটাই, মেয়েদের বডিটাই হচ্ছে হরমোন ইনফ্লুয়েন্সার। টিনেজে হরমোনাল শিফটের কারণে হয় হচ্ছে অ্যাকনে, স্কিন অয়েলি হয়ে যায়। আবার একটা মেইল ডমিনেন্ট হরমোন আছে টেস্টোস্টেরন, এটা যখন ফিমেলদের আসে তখন তাদের আনওয়ান্টেড হেয়ার ডেভেলপ করে। একটু অ্যাডাল্টহুডে গিয়ে কিন্তু অ্যাডাল্টহুড অ্যাকনেও হয়ে থাকে। সেই সাথে থাইরয়েড, এই ইস্যুগুলো আসে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। মেয়েদের যে হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো কিন্তু কমতে আসে বয়সের সাথে সাথে। তখন হেয়ার থিনিং হয়ে যায়, হেয়ার লস হয়ে যায়, স্কিনের ইলাস্টিসিটি কমে যায়, রিঙ্কেল দেখা দেয়, স্কিন ফার্মনেসটা হারায় এবং সেই সাথে মুড সুইং হয়ে যায়। তো এই জন্য হরমোনকে রেসপেক্ট করতে হবে। হরমোনকে রেসপেক্ট করার জন্য যেটি করতে হবে যে অ্যাডাপ্টোজেনিক কিছু হার্ব আছে, এই হার্বগুলো আমরা ইনটেক্ট করতে পারি। আমরা তো বাঙালি কিন্তু মানে চা খেতে পছন্দ করে, চা পান করতে পছন্দ করে। এই অ্যাডাপ্টোজেনিক হার্ব যেন অশ্বগন্ধা, তুলসী, টার্মারিক, জিনসেং, এই ধরনের টিগুলো তারা ইনটেক করতে পারে, সাপ্লিমেন্টগুলো ইনটেক করতে পারে। স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট হরমোনের সাথে ভীষণভাবে জরুরি। এবং ফুড হ্যাবিট, আমরা কী ধরনের খাবার খাই, টিনেজাররা কী ধরনের খাবার পছন্দ করে, আল্ট্রা প্রসেসড, জাঙ্ক, প্রিজার্ভড, সুগারি খাবার। টিনেজারদের এটা তাদের ইরিটেট করে, তাদের অ্যাকনে ফ্লেয়ার আপ করে, আনওয়ান্টেড হেয়ার বাড়িয়ে দেয়। শুধু টিনেজার না, মানে আমার ক্ষেত্রে আমি বলতে পারি সারাক্ষণ বাইরে থাকতে হয়, অফিসে থাকতে হয়, আমার রিপোর্টিংয়ে যেতে হয়। সারাক্ষণ দেখা যায় যে যেখানে যেটা পাচ্ছি সেটা খেয়ে আমি আসলে ক্ষুধাটা নিবারণ করছি। তো তারপরে সেগুলো মেনটেন করে কি করে? আপনি আপনার খাবারের প্যাটার্নটাকে একটু গুছিয়ে নেবেন। মানে আমি সবসময় বলি যে ঘরের খাবার যেমনই হোক, নিজের খাবার, ঘরের খাবার, ইট সিজনাল, ইট হেলদি, ইট লাইফ। মানে যত আপনি প্রসেসড কৃত্রিম খাবার খাবেন তত এটা আপনার স্ট্রেসকে বাড়াবে, কর্টিসলকে বাড়াবে, হরমোনকে ইমব্যালেন্স করবে। তো অ্যাডাল্টহুডের ক্ষেত্রেও আমি যেটি বলবো যে হরমোনকে রেসপেক্ট করা, হরমোন ফ্রেন্ডলি খাবারগুলো খাওয়া, এবং হরমোন ফ্রেন্ডলি খাবারের সাথে সাথে একটু এক্সারসাইজ। এই যে আপনি যেটি বলছিলেন যে মানে অফিসে বসে কাজ করা, ডেস্ক জবটা অনেক বেশি না, প্রতিটা কাজের মাঝে একটু পজ দেন না, একটু 5 মিনিট করে হাঁটুন। মানে
প্রতিটা 1 ঘন্টা টানা কাজ করার পরে 5 মিনিট হাঁটুন। টানা স্ক্রিনে তাকার পরে একটু প্রতি 20 মিনিটে একটু 20 সেকেন্ড গ্যাপ দেন। চোখের আই রেস্ট করুন। তাহলে দেখবেন কি একটু ছোট অভ্যাসগুলো আপনি যখন অ্যাডপ্ট করতে পারবেন, আপনার হরমোনাল ব্যালেন্স থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার মন ভালো থাকবে। জার্নালিস্টের তো আসলে স্ক্রিন টাইম গ্যাপ বলে কিছু নাই। অলওয়েজ স্ক্রিনে থাকতে হয়, অলওয়েজ আপডেটেড থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের কি করণীয়? মানে আসলে এটা ঠিক যে ডিজিটাল ডিটক্সিফিকেশন বা স্ক্রিন টাইম কমানো অন্যদের জন্য যতটা সহজ, জার্নালিস্টদের জন্য ততটাই কঠিন। সে কারণে প্রতি 20 মিনিটে আপনি 20 সেকেন্ড আই রেস্ট দেবেন, যতটুকু সম্ভব। আর রাতে ঘুমানোর 1 ঘন্টা বা হাফ অ্যান আওয়ার আগে আপনার সকল ধরনের ডিভাইস, ডিজিটাল এই ধরনের গ্যাজেট আপনার বেডরুম থেকে সরিয়ে রাখবেন। এবং ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিটস এ ধরনের গ্যাজেট, এ ধরনের মোবাইল সব কিছু থেকে, সেলফোন থেকে দূরে থাকবেন। 4টার সময় আমি বলি যে খাবার সময়, 3 বেলা বা 2 বেলা যখনই খান, ঘুমের আগে, ঘুমের পরে এবং আপনার ফ্যামিলিকে যখন আপনি কোয়ালিটি টাইম দিচ্ছেন, ঠিক সেই সময় থেকে তাকে আপনি যদি একটু অ্যাভয়েড করতে পারেন, আপনি কিন্তু স্ক্রিন টাইম অনেকখানি কমিয়ে আনতে পারবেন। সাপ্লিমেন্ট কি সবসময় মুখে নিতে হবে? অনেকে কোলাজেন নিয়ে থাকে, বা এই ধরনের সাপ্লিমেন্ট কেন প্রয়োজন হয় এক্সট্রা করে? সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের ব্যালেন্স ডায়েটের কমপ্লিমেন্ট করে। এটি কিন্তু এর মানে যে ব্যালেন্স ডায়েটের অপশনাল, মানে আপনি ব্যালেন্স ডায়েট করছেন না কিন্তু সাপ্লিমেন্ট খেয়ে ওটাকে মানে গ্যাপটা ফিল করছেন তা না। আমরা দৈনন্দিন খাবারের মাধ্যমে যে নিউট্রিয়েন্ট মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টের যে ঘাটতিগুলো থাকে ভিটামিন মিনারেলের, সেইটার গ্যাপটাই পূরণ করি সাপ্লিমেন্টের মাধ্যমে। তো সাপ্লিমেন্ট নিয়ে অনেক ধরনের মিথ আছে যে সাপ্লিমেন্ট খেলে একেবারেই ফ্ললেস স্কিন, যেমন কোলাজেন সলিউশন, কোলাজেন ড্রিঙ্ক, এখন তো এটা একেবারে হাইপ। আসলে কোলাজেন হচ্ছে এক ধরনের বিউটি ফ্যাক্টর। এটি আপনি ইনটেক করে আপনার কোলাজেনটাকে বুস্ট করতে পারেন, কোলাজেন সিনথেসিসকে বাড়াতে পারেন, সেই সাথে কোলাজেন ফ্রেন্ডলি খাবার খেয়েও এবং কোলাজেন ফ্রেন্ডলি লাইফস্টাইল মেনটেন করেও কিন্তু কোলাজেনকে বুস্ট করা যায়। সেটা কিভাবে? প্রথমত যে কী খাবার আমার কোলাজেনকে বাড়ায়? প্রোটিনে থাকে ট্রিপ্টোফ্যান এবং খুব সহজলভ্য একটি প্রোটিন হচ্ছে ডিম। এরপরে হচ্ছে ফিশ, মুরগি। জিঙ্ক, হ্যাঁ, চিকেন। এরপরে আপনি হেলদি ফ্যাট দিয়েও আপনি কোলাজেনকে বুস্ট করতে পারেন, সেটা কি নাটস এবং সিডস। আমাদের দেশে তো বাদাম পাওয়া যায়, আমাদের দেশে সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, এগুলো কিন্তু ইজিলি অ্যাভেলেবল। চিয়া সিড বা তোকমাও আপনি খেতে পারেন। এরপরে জিঙ্ক এবং কপার, সেটাও নাটস এবং সিডসের মাধ্যমে আপনি বাড়াতে পারেন। এভাবে আপনি কোলাজেনটাকে বুস্ট করতে পারেন পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এবং স্ট্রেসকে কন্ট্রোলের মাধ্যমে, এক্সারসাইজকে কন্ট্রোলের মাধ্যমে, মানে এক্সারসাইজ পর্যাপ্ত করেও আপনি কোলাজেনকে বুস্ট করতে পারেন। আরেকটি সাপ্লিমেন্টের কথা আমি আজকে একটু দর্শককে জানাবো যে আমরা সবাই ভিটামিন ডি সাপ্লিমেন্ট, এটাকে আমরা গুড মানে সানশাইন ভিটামিন বলি, যেটি আমাদের বোন হেলথ, মাসল হেলথ, ব্রেইন হেলথ, গাট হেলথ সব কিছুর জন্য এক্সেলেন্ট। কিন্তু এই ভিটামিন ডির পিছনে আরেকটা সাপ্লিমেন্ট আছে যেটার একটা ভাইটাল রোল প্লে করে, পটাশিয়াম। সেটা হচ্ছে ম্যাক্রোমিনারেল ম্যাগনেসিয়াম। আচ্ছা। তো ম্যাগনেসিয়াম এমন একটি ম্যাক্রোমিনারেল যেটি আপনার মনকে ভালো রাখে, নার্ভকে রিল্যাক্স করে, মাসেলকে রিল্যাক্স করে, স্লিপ প্রমোটার হিসাবে কাজ করে, ভিটামিন ডি সিনথেসিসে হেল্প করে, অ্যালার্জিকে কমিয়ে আনে। অনেকে ওমেগা 3 সাজেস্ট করে। এটা একটা হেলদি ফ্যাক্ট, ওমেগা 3, যেটির মাধ্যমে আমাদের হেলদি হেয়ার, হেলদি স্কিন, আমাদের হেলদি ব্রেইন সব কিছুই পেতে পারি। কোলেস্ট্রল কমিয়ে আনে ওমেগা 3, এটিও সাপ্লিমেন্টের মাধ্যমে। ওমেগা 3 রিচ ফুড হচ্ছে নাটস, সিডস, ফিশ, এগ। অনেকে সিম্পল। অনেকের স্কিনে অনেক সময় ডার্ক সার্কেল দেখা যায়, আবার অনেকের আন্ডারআর্মে ডার্ক সার্কেল দেখা যায়। এই জিনিসগুলো কিভাবে রিমুভ করা যায়? আন্ডার আই ডার্ক সার্কেল এটা হচ্ছে 80%ই হয় যে জেনেটিক। আবার অনেকে বলছে যে আমি সারা রাত ঘুমোই, আমি রেস্ট নিচ্ছি, তারপরে কেন আমার আন্ডার আই ডার্ক সার্কেল হয়। তো অ্যালার্জি থাকলেও কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল হয়, সাইনাসের প্রবলেম থেকে আন্ডার আই ডার্ক সার্কেল হয়। আমাদের চোখের নিচের যে স্কিন, এটা কিন্তু অনেক লাইট, অনেক পাতলা, এবং এর নিচে যে ব্লাড ভেসেলগুলো থাকে, এগুলো যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, ফ্রেজাইল হয়ে যায়, তখনও ডার্ক সার্কেল দেখা দেয়। আবার রং প্রোডাক্ট, আই মেকআপ, এগুলো ব্যবহারের পরেও ডার্ক সার্কেল দেখা দেয়। অনেকের এই যে কাঁধের এই দিকে হয়, আন্ডারআর্মে হয়, এই ডার্ক সার্কেলগুলো কিভাবে রিমুভ করা যায়? এগুলো ওয়েট গেইনের কারণে সাধারণত হয়, নেক এবং আন্ডার আর্ম। আবার আমাদের সাবকন্টিনেন্টে যারা আছে, আমাদের মেকানিক্যাল ফ্রিকশনের কারণেও আন্ডার আর্ম ডার্কেনিং হয়, ফাঙ্গাল ইনফেকশনের কারণেও হয়। এবং রং প্রোডাক্ট, অ্যান্টিপারস্পিরেন্ট বেশি ব্যবহার করলেও সেখান থেকে কেমিক্যাল বার্ন বা আন্ডার আর্ম হেয়ার যেটা থাকে অবাঞ্ছিত লোম, সেটা রিমুভালের জন্য যদি রং টেকনিক সেগুলো ব্যবহার করে, সেক্ষেত্রেও ডার্ক হয়ে থাকে। আন্ডারআর্মের হেয়ার রিমুভালের টেকনিক, হেলদি টেকনিক কি? তো
এটা নিয়ে টিনেজ থেকেই কিন্তু মেয়েরা অনেক প্রবলেম থাকে, মানে আন্ডার আর্ম, তারপর বিকিনি এরিয়া, এই হেয়ারগুলো কিভাবে হেলদি ওয়েতে রিমুভ করা যায়? একজন ডার্মাটোলজিস্টের পার্সপেক্টিভে আমি বলবো যে হেয়ার রিডাকশন লেজার এটা হচ্ছে বেস্ট অপশন। এক্ষেত্রে যেটা হয় যে হেয়ার রিডাকশন লেজার আন্ডার আর্ম বা আমাদের যেখানে অবাঞ্ছিত লোমের এটা হেয়ার ফলিকলকে টার্গেট করে এবং ডিস্ট্রাকশন করে। তো একটা সেশনে কিন্তু সাফিসিয়েন্ট না, প্রতি সেশনে হয়তো 10 থেকে 15, কখনো ম্যাক্সিমাম 20% চলে যেতে পারে। তো সেই কারণে মাল্টিপল সেশনের মধ্যে যেতে হয়। তবে এটার বেনিফিট হচ্ছে এটা একদিক দিয়ে যেমন আন্ডার আর্ম আনওয়ান্টেড হেয়ারটাকে রিডাকশন করছে, সেই সাথে সেখানকার স্কিনকেও রিজুভেনেশন করছে। ফলে যে ডার্ক টোনটা আছে এটা লাইট হয়ে যাচ্ছে, সেখানকার টেক্সচারটাকে ইমপ্রুভ করছে। কিন্তু আমরা যখন রং টেকনিক যেমন শেভিং, ওয়্যাক্সিং বা থ্রেডিং বা যেভাবেই করছি না কেন, অনেক সময় হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করি, সেটাও কিন্তু বার্ন করতে পারে, টেক্সচার ড্যামেজ করতে পারে। তো আন্ডার আর্ম আনওয়ান্টেড হেয়ারের ক্ষেত্রে সবথেকে বেস্ট অপশন হেয়ার রিডাকশন লেজার, যার মাধ্যমে একাধারে আপনি একটা রিজুভেনেটেড স্কিনও অ্যাভেল করতে পারবেন এবং হেয়ারটাকেও আপনি কমিয়ে ফেলতে সেটা পারবেন। কত বছর বয়স থেকে শুরু করা উচিত? যখন থেকে আন্ডার আর্মে হেয়ার দেখা দেবে, মানে পিউবার্টি থেকেই? পিউবার্টি থেকে, টিনেজ থেকে আপনি শুরু করতে পারেন। যত আর্লি শুরু করবেন তত এটার থিকনেসটাও কমে আসবে, হয়তো পরবর্তীতে এটা নাও করতে হতে পারে, শুধু মেনটেন্স মানে করলেই এটা হতে পারে। পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। অনেকে কেমিক্যাল পিলিং সাজেস্ট করে, এটা কি কার্যকর? কেমিক্যাল পিল হচ্ছে এক ধরনের সলিউশন যেটা বোটানিক্যাল এক্সট্রাক্ট থেকে তৈরি হয়। তো কেমিক্যাল পিলে সাধারণত যে বিভিন্ন ধরনের ম্যান্ডেলিক, গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করা হয়, ট্রানএক্সামিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিড নামটা শুনে সবাই ভয় পায় যেটা বার্ন হয়, তবে এটা ভীষণ সুদিং, বিভিন্ন স্ট্রেংথের পাওয়া যায়। তো আন্ডারআর্মের ক্ষেত্রে সাধারণত আমরা মাইল্ড এবং মডারেট ডেপথের কেমিক্যাল পিলটা সাজেস্ট করে থাকি। এতে ট্যান্ট এবং ডার্ক যে স্কিন লেয়ারটা আছে সেটা রিমুভ হয়, সেই সাথে ডেড সেলটা রিমুভ হয়। এবং অনেকে কিন্তু হাইপার হাইড্রোসিস থাকে, আন্ডারআর্ম প্রচণ্ড ঘামে, এই কেমিক্যাল পিলের মাধ্যমে আমরা এই হাইপার হাইড্রোসিসটাকে অনেকখানি কমিয়ে আনতে পারি। অনেকের ব্যাড স্মেল হয়। বডি অর্ডার হুম। সেটিও অনেকখানি কমিয়ে আনতে পারি। আচ্ছা, এটা কেমিক্যাল পিলিংয়ের মাধ্যমে এইগুলো কমিয়ে আনা যায়, কিন্তু কেউ যদি একদম কিছুই করতে চায় না, সে কোনো ধরনের ট্রিটমেন্টের মধ্যেই যাবে না, ন্যাচারালি কিভাবে সে সুন্দর থাকবে? সেক্ষেত্রে আমার একটা ছোটো টিপস আছে। 2 টেবিল স্পুন বেবি পাউডার এবং 1 টেবিল স্পুন বেকিং সোডা একসাথে মিক্সড করে রেখে আন্ডারআর্মে আপনি যদি ওভারনাইট অ্যাপ্লাই করে রাখেন, তাহলে এটা একটা মাইক্রো পিলিং হয়, আপনার বডি অর্ডারও কমে আসে এবং আস্তে আস্তে স্কিনটা ব্রাইট হতে থাকে। তবে কারো যদি বেকিং সোডাতে অ্যালার্জি থাকে সে এটি ইমপ্লিমেন্ট করবে না। আরেকটি টিপস হচ্ছে মানে শাওয়ারের পানিতে, গোসলের পানিতে আপনি যদি ইয়ে হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট, মানে একটা গ্রিন টি সোক করে রাখলেন, সেই পানিটা অথবা গোলাপ জল দিয়ে রাখলেন, আপনি শাওয়ার নিলেন এবং সেটি একটু সোক করে রাখলেন আন্ডারআর্মে, তারপরে এটিকে ড্রাই করে ফেললেন, তখন এটা ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, আপনার সোয়েটারিংয়ের প্রবণতা কমে দেয়, এই বডি ওয়াটারটা একটু কমিয়ে দেয়, স্কিন লাইটেনিংও হেল্প করে। এই গরম আসছে, এখন তো সোয়েটিং প্রবলেম অনেক বেশি এবং অর্ডারটাও অনেক বেশি হয়, এইটা কন্ট্রোল করার অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায়। আর আমি আরেকটু জানতে চাই যে অনেকের হেয়ার ফল করে, এই যে বলছিলেন যে হঠাৎ করে ডায়েট করতে গিয়ে, হঠাৎ করে কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে অনেকের হেয়ার ফল করে, বা হরমোনাল ইমব্যালেন্সের কারণে। হেয়ার ফলের জন্য কি করা যায়? হেয়ার ফলের আসলে এত বেশি কারণ, মানে সব কিছুতেই হেয়ার ফল, স্ট্রেস থেকেও হেয়ার ফল হতে পারে, নিউট্রিশন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, ইভেন হয়, অনেকের খুশকি হয়। ট্রমা থেকে হতে পারে, হেয়ার যে ইস্যুসগুলো আছে ড্যান্ড্রাফ, ফলিকুলাইটিস বা যে কোনো বাম্প সেখান থেকেও হতে পারে, হেয়ার ওভারডু করে, হেয়ার স্ট্রেনিং করে, হেয়ার কার্ল করে, নানান ধরনের ট্রিটমেন্ট করে, কেরাটিন অনেক কিছুই আছে এখন খুবই হাই। তো এগুলোর কারণে হেয়ারের টেক্সচার ড্যামেজ হয়ে যায়। আবার আমরা যারা হিজাব করি সেই হিজাবটাও যদি সঠিকভাবে না পড়ে, ঘাম ফ্যাব্রিকটা হয়। যদি ব্রেদেবল না হয়, হিজাব ক্যাপটা যদি অনেক টাইট হয়, তাহলে কিন্তু ফ্রিকশন, ট্র্যাকশন, অ্যালোপেশিয়া হয়ে হেয়ার লসটা হয়ে যায়। তো হেয়ারের ক্ষেত্রে আমাদের খুব জেন্টাল হতে হবে। স্কিনের মতো কিন্তু হেয়ারেরও ক্লেন্স, ময়শ্চারাইজড এবং প্রোটেকশন এই থেরাপি আছে। তো ক্লেন্সের ক্ষেত্রে কি আমরা সবাই জানি ক্লেন্সারটা হচ্ছে শ্যাম্পু। তাহলে কোন শ্যাম্পু ইউজ করব? যদি আমার ড্যান্ড্রাফ থাকে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করব। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুতে কী থাকতে পারে? কিটোকোনাজল। এখন কিটোকোনাজল যুক্ত অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহারে আমার হেয়ারটা রাফ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। সেক্ষেত্রে এখন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর সাথে কিন্তু অ্যালোভেরা, জিঞ্জার, অনেক ধরনের বোটানিক্যাল এক্সট্রাক্ট থাকে যেটা হেয়ারটাকে স্মুথ রাখে। আর একটা ট্রিক হচ্ছে আপনি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা স্ক্যাল্পে ব্যবহার করলেন আর মাইল্ড মানে সালফেট প্যারাবেন ফ্রি শ্যাম্পুটা হেয়ার শ্যাফটে ব্যবহার করলেন। এটা তো ক্লেন্সিংয়ের ক্ষেত্রে গেল। আর যাদের কোনো ড্যান্ড্রাফ নেই, চুলটা স্বাভাবিক বা একটু কার্লি,
তাদের হচ্ছে হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করতে পারে। সেখানে জোজোবা অয়েল, কোকোনাট মিল্ক ইনফিউজড এ ধরনের বা অ্যালোভেরা ইনফিউজড কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, জেন্টাল এবং মাইল্ড। শ্যাম্পু ব্যবহারের পরে সেটাকে টাওয়েল ড্রাই, হ্যাঁ, এখন ময়শ্চারাইজেশনের ব্যাপার যেটা আছে, একটা হচ্ছে ময়শ্চারটাকে লক করার জন্য শ্যাম্পু করার আগে লাইট ওয়েট কোনো অয়েল মাসাজ করবেন হেয়ার শ্যাফট থেকে হেয়ার টিপ পর্যন্ত। এরপরে শ্যাম্পু করার পরে ডিপ কন্ডিশন বা ডিপ মাস্ক করবেন, মাস্কিং ব্যবহার করবেন। এখন মাস্কটা আপনি স্ক্যাল্প থেকে ব্যবহার করবেন, কন্ডিশনারটা ব্যবহার করবেন হচ্ছে হেয়ার স্ক্যাল্প বাদ থেকে দিয়ে। 2 সেন্টিমিটার দূর থেকে। তারপরে হেয়ারটাকে ড্রাই করবেন। ড্রাই করবেন কিভাবে? খুব হিট দিয়ে, হিট স্টাইলিং কোনো ড্রায়ার দিয়ে না। আপনি কোল্ড মোডে 6 ইঞ্চি দূর থেকে হেয়ার ড্রায়ার দিয়ে বা ফ্যানের বাতাসে চুলটাকে শুকিয়ে ফেললেন। এরপরে ময়েশ্চারটাকে সিল করবেন একটা সেরাম দিয়ে। আপনার অ্যান্টিনেটিভ শ্যাম্পু ব্যবহার করুন আর যাই করুন না কেন, হেয়ারটা যদি মেসি থাকে, ফ্রিজি থাকে, ম্যানেজ করতে না পারেন, আপনি তখন এই যে সেরামটা ব্যবহার করছেন, এটা গ্রিজিও হচ্ছে না, আপনার চুলটাও কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ থাকছে, কিউটিক্যালটাও রিপেয়ার হয়ে যাচ্ছে। আর চিরুনির ক্ষেত্রে একটু উডেন কম, একটু মোটা দাঁড়ের চিরুনি যেটাকে আমরা বলি। আর চুল মোছার ক্ষেত্রে খুব সফট টাওয়েল, মাইক্রোফাইবারযুক্ত টাওয়েল। আর একটা টিপস, সেটা হচ্ছে শাওয়ারের সময় কখনো একদম শাওয়ারের নিচে দাঁড়িয়ে গোসল করবেন না। এতে হয় কি, আপনার প্রতিদিন হেয়ার লসটা অনেক বেশি বেড়ে যায়। আপনি যদি হ্যান্ড শাওয়ার বা মাগ মাগ। দিয়েও গোসল করেন সেই সনাতন পদ্ধতিতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে চুলের স্ক্যাল্পের উপরে মেকানিক্যাল প্রেশারটা অনেক কম পড়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমি আমার ঈদের আগে যত সলিউশন পা থেকে মাথা পর্যন্ত সবকিছু পেয়ে গেছি। আমার মনে হয় দর্শকরাও পেয়ে গেছে। আর যদি শেষ কিছু বলার থাকে তারপর আমরা শেষ করব আজকে। ঈদ যেন সুস্থ এবং নিরাপদ হয়, যে যেখানেই যাবেন যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আর বাসার 2 জন মানুষ, শিশু এবং যারা মানে বয়স্ক আছে, তাদের প্রতি যত্নবান হবেন। ঈদের আনন্দ তো সবার, তো সেক্ষেত্রে নিজের যত্ন নেবেন, নিজের রেস্ট নেবেন। যতই ঘোরাঘুরি আনন্দ করুন না কেন, নিজের খাবারটার ক্ষেত্রে পোর্শন কন্ট্রোল করবেন। আর ত্বকের যত্ন নিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে ছিলেন রিজোভা ওয়েলনেসের ফাউন্ডার তাওহিদা রহমান ইরিন, এবং তিনি কিন্তু একজন ডার্মাটোলজিস্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি আলাপের সঙ্গেই থাকুন, ফলো করুন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।